আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে রয়েছো, সুস্থ আছো। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে তোমাদের বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। তোমরাও ক্লাস থেকে দূরে রয়েছো। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তোমাদের পাশে থাকতে চাই। আশা করি তোমরাও পাশে থাকবে। তো আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা। কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাব। ক্লাসে চলে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট প্রশ্ন। বাংলাদেশ একটি ছোট দেশ। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। তোমরা তো নদী দেখেছো নিশ্চয়ই। আমার প্রশ্ন থাকবে, একটি নদীর কয়টি তীর রয়েছে? তোমরা নিশ্চয়ই বলবে দুটি তীর রয়েছে। তাহলে আজকে আমার যে কবিতাটি পাঠ করব সেই কবিতাটির নাম দুই তীরে। দুই তীরে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। আমি মনে করছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা বেশ কিছু তথ্য জানো, তবু আমি বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার উপাধি হলো বিশ্বকবি। ওনার কি ছদ্মনাম রয়েছে ভানু সিংহ। উনি 1861 সালে জন্মগ্রহণ করেন। ওনার লেখা অনেক কবিতা আমরা নিচের ক্লাসগুলিতে পড়ে এসেছি। তো আজকে যেই কবিতাটি আমরা পড়ব সেটি দুই তীরে, রবীন্দ্রনাথ ঠাকুর। দুই তীর, একটি নদীর দুটি তীর থাকে। দু তীর সম্পর্কে তোমরা নিজে চিন্তা করলেই নদীর দুপাশের চিত্র তোমাদের চোখের সামনে ফুটে উঠবে। কবিও নদীর দুটি তীরের চিত্র তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার ভাবনার মাধ্যমে সুচারুভাবে কবিতার ছন্দে প্রকাশ করেছেন। একটি নদীর দুটি তীর, এক তীরে বালুচর। সেখানে শীতের দিনে শরৎকালে চকাচকিরা অর্থাৎ হাঁসেরা ঘর বাঁধে। শরতে কাশ ফুল ফুটে, কচ্ছপেরা রৌদ্র পোহায়, এবং অন্য তীরে সন্ধ্যায় জেলেরা মাছ ধর আর শেষে ডিঙ্গি ভেড়ায় এবং মানুষের বসতি থাকে। সেই বসতি থেকে নদী আসার খুব সুন্দর বাঁকা রাস্তা থাকে, আঁকা বাঁকা রাস্তা থাকে, বাঁশবন থাকে, ঘন বন, বনের হাওয়া, মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করে। তো এই সম্পর্কেই আমাদের আজকের এই কবিতাটি। তো কবিতাটি আমি আবৃত্তি করে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে কবিতাটি একটু শোনো।
বন্ধুরা, এখন আমি কবিতাটি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দুই তীরে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর ভালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। জেতায় ফুটে ঘাস তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যা ভেলায় ভিড়ে। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। তুমি ভালোবাসো তোমার ওপারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন। যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, ধুধারে তার বেনু বনের শাখায় গলা গলি। সকাল সন্ধেবেলা ঘাটের ভদুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাষায় বেলা। ধন্যবাদ বন্ধুরা। চলো এবার আমরা কবিতাটি আরো একবার পড়ে নিই। দুই তীরে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যা বেলায় ফিরে। বন্ধুরা, বোর্ডে একটু মনোযোগ সহকারে দেখো। কবিতার এখানে লেখা রয়েছে কোন শব্দের অর্থগুলো তোমরা বুঝতে পারছো না, একটু খুঁজে বের করার চেষ্টা করো। আমি তোমাদেরকে সাহায্য করছি। এখানে একটি শব্দ রয়েছে নির্জনে। কবি বলছে যে আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে অর্থাৎ শরৎ ঋতুতে যে নির্জনে চকাচকির ঘর। এখানে আরেকটি শব্দ রয়েছে চকাচকি। চকাচকি হলো হাঁস জাতীয় এক প্রকার পাখি, যারা বালুচরে নদীর তীরে ঘর বেঁধে থাকে। নির্জন শব্দের অর্থ হলো জনশূন্য, যেখানে জনমানব নেই, এরকম স্থানকে আমরা নির্জন বলে থাকি। তো শরৎকালের সেই নির্জনে জনশূন্য স্থানে চকাচকির ঘর এক জাতীয় পাখি জাতীয় এক প্রকার হাঁস জাতীয় পাখি, তারা ঘর বাঁধে। যেথায় ফুটে কাশ তটের চারিপাশ। এখানে একটি শব্দ আছে কাশ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাশ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। কাশ হলো কাশফুল, অর্থাৎ শরৎকালে নদীর তীরে সুন্দর সাদা কাশফুল ফুটে থাকে, সেটাই কবি বোঝাতে চেয়েছেন। যেথায় ফুটে কাশফুল ফুটে থাকে তটের চারিপাশ। এখানে আরো একটি শব্দ রয়েছে তট। তট অর্থ হয়তোবা তোমরা বুঝতে পেরেছ, নদীর তীর, নদীর কিনারাকে তট বলা হয়। তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। অর্থাৎ আমরা জানি যে শীতকালে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে। সেই অতিথি পাখি হাঁস, বনহাঁস সেখানে আসে, বসবাস করে। সেগুলো আমাদের সংস্কৃতির, আমাদের দেশের পাখি নয়, সেই বিদেশি পাখি এসে বসবাস করে। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে। আমরা জানি কচ্ছপ খুব ধীর গতিতে চলে, নদী থেকে তারা ধীর গতিতে এই নদীর তটে তীরে আসে, এসে তারা রৌদ্র পোহায়। দু একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যা ভেলায় ভিড়ে। দু একখানি বলতে দু একটা, এখানে একটি শব্দ আছে ডিঙ্গি। ডিঙ্গি শব্দের অর্থ হলো নৌকা, ছোট নৌকা
বা নদীতে জেলেরা যেসব নৌকা দিয়ে মাছ ধরে ওগুলি এক প্রকার ডিঙ্গি নৌকা। সকাল সন্ধ্যা। তাহলে আমরা এখানে কয়েকটি কঠিন শব্দ পেয়েছি। সেই কঠিন শব্দের অর্থগুলো আমি তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি, একটু মনোযোগ সহকারে শুনে নাও। নির্জনে, জনশূন্য, চকাচকি, এক প্রকার হাঁস জাতীয় পাখি, কাশ ফুল, তট নদীর কিনারা, নদীর কূল, ডিঙ্গি এক প্রকার ছোট নৌকা। এবার আমরা আমাদের আলোচ্য এই পাঠ্যাংশটুকু হতে যুক্তবর্ণ খুঁজে বের করব। একটু চেষ্টা করি আমরা যুক্তবর্ণগুলো খুঁজে বের করি। প্রথম দিকে যুক্তবর্ণটা দেখো, তারপর এ 4 লাইনে সর্বশেষ নিচে যুক্তবর্ণ। আমি একটু হেল্প করছি তোমাদের। এখানে একটি যুক্তবর্ণ রয়েছে, এই বর্ণটি। আরো একটি যুক্তবর্ণ রয়েছে ডিঙ্গিতে একটি যুক্তবর্ণ রয়েছে। সর্বশেষ এই রৌদ্র, এখানে একটি যুক্তবর্ণ রয়েছে, এবং সন্ধ্যা, এই সন্ধ্যাতে একটি যুক্তবর্ণ রয়েছে। তো এই যুক্তবর্ণগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন তোমরা চেষ্টা করবে বর্ণগুলো ভেঙে আমরা কোন কোন বর্ণ পাচ্ছি। একটু মনোযোগ সহকারে চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা পারবে। আমরা যেসব যুক্তবর্ণগুলো খুঁজে বের করলাম সেগুলো চিহ্নিত করি, আলাদা লিখে নিই। আরেকটি যুক্তবর্ণ পেয়েছি, এবং নিচে আরো একটি যুক্তবর্ণ রয়েছে। এখানে এই বর্ণটি রয়েছে। নিশ্চয়ই তোমরা যুক্তবর্ণগুলো ভেঙে আমরা কোন কোন বর্ণগুলি পাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছ। একটু দেখি যুক্তবর্ণতে যুগ্মবর্ণ এবং যুক্তবর্ণতে প্রথম চ এবং পেয়েছি ছ, এবং ছ বর্ণটি পেয়েছি, এই দুটি বর্ণ পেয়েছি। এখানে প্রথম বর্ণটি দ পেয়েছি, এবং পরের বর্ণটি রয়েছে র ফলা রয়েছে, যাকে আমরা সহজে বলি র ফলা। দেখো এখানে একটি বিষয়, এই দুটি যুক্তবর্ণতে যুক্তবর্ণের আকৃতিটি দেখে আমরা বুঝতে পেরেছি কোন কোন বর্ণ তার মাঝে রয়েছে, কিন্তু এ দুটি বর্ণতে আমরা তাদের চেহারা অনুধাবন করতে পারছি না যে কোন বর্ণগুলি হবে, সেগুলো আমাদের শিখে নিতে হবে। এই রূপ যুক্ত বর্ণটিতে রয়েছে উ, এবং পরের বর্ণটি রয়েছে গ। এখানে সেই একই রকম বর্ণের গঠনটি দেখে বোঝার উপায় নেই যে এ বর্ণে কোন বর্ণ রয়েছে, সেজন্য আমাদের শিখে নিতে হবে ন, দন্ত ন, এবং পরের বর্ণটি ধ। এভাবে আমরা যুক্ত বর্ণ
যখন বের করতে পারবো, ভাঙতে পারবো, ভেঙে আলাদা করতে পারবো, কিংবা যুক্ত বর্ণের মাঝে কোন দুটি বা তিনটি বর্ণ লুকায়িত আছে সেটা চিহ্নিত করতে পারবো, তখন আমরা শব্দ তৈরিতে চলে যাব। তো চ, চ, ছ একটি যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ হয়, এরকম শব্দ আমরা লিখব। এখানে একটি শব্দ আমি লিখেছি, ইচ্ছা, এবং এই শব্দটি দিয়ে একটি বাক্য গঠন করবে। একটি বাক্য গঠন করতে হবে আমাদের। একটু চেষ্টা করে দেখো, ইচ্ছে দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি। সাধারণভাবে একটি প্রচলিত একটি লাইন রয়েছে, আমরা লিখতে পারি, ইচ্ছা থাকলে উপায় হয়। উপায় হয়। ঠিক এভাবে দ, র, ফলা টি দিয়ে একটি শব্দ এবং একটি বাক্য গঠন করার চেষ্টা করবে। এই যুক্ত বর্ণটি দিয়ে উ, ঘ একটি শব্দ এবং একটি বাক্য গঠন করার চেষ্টা করবে। অনুরূপভাবে একটি বাক্য গঠন করার চেষ্টা করবে। আমি মুখে বলে দিচ্ছি, দ, র, ফলা দিয়ে একটি বাক্য শব্দ যদি আমরা লিখি, সেখানে একটি শব্দ লিখতে পারি, সরি এখানে একটু ঠিক করে নিচ্ছি, দ্রব্য। এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যায়, আমি আরো একটু সহজ শব্দ নিচ্ছি, এটা বুঝতে একটু সহজ হবে। ভদ্র, ভদ্র দিয়ে একটি বাক্য গঠন করবে। এখানে রয়েছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণটি দিয়ে আমরা লিখতে পারি অঙ্গ। আরো অনেক শব্দ তৈরি করা যায়, বঙ্গ, সঙ্গী, সঙ্গে। এখানে অনেকটি যুক্ত বর্ণ রয়েছে, ন, ধ যুক্ত বর্ণ, তাদের লিখতে পারি অন্ধ, বন্ধু ইত্যাদি, বন্ধ। তো এভাবে আমরা বাক্য গঠন শিখব। আশা করি তোমরা কবিতাটি পড়বে। কবিতাটি থেকে, পাঠ্যাংশটি থেকে অবশ্যই কঠিন শব্দ বাছাই করবে, এবং কঠিন শব্দ বাছাই করার পরে তোমরা যুক্ত বর্ণগুলো চিহ্নিত করবে এবং শব্দের অর্থগুলো জানবে, এবং কবিতাটি সুন্দর করে আবৃত্তি করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আবারও তোমাদের সামনে আসার প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো।